আমি জানি তুমি শাওনের সাথে ভালো নেই, তাই প্লিজ তুমি শাওনকে ছেড়ে দাও। সৌরভ বলে উঠল। শাওন অতিরিক্ত রেগে নিজের ফোন কান থেকে নামিয়ে আবার কানে দিল। মিটিংয়ে সবাই শাওনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি শক্ত মুখে সৌরভকে বলতে লাগলাম, আমি আপনাকে পছন্দ করি না, আর দয়া করে ওনাকে কষ্ট দেওয়ার জন্য নতুন করে কোনো কিছু করার চেষ্টা করবেন না। হতে পারে উনি আমাকে পছন্দ করেন না, কিন্তু তার মানে এটা না যে আমার আপনাকে প্রয়োজন হবে। শাওনের রাগ চোখ মুখ থেকে সরে গেলে বরং এখন স্বস্তিত্ব হয়ে রইল। সৌরভ একটা মিষ্টি হাসি দিয়ে বলল, সো তুমি পছন্দ করো শাওনকে? রাইট। আমি হকচকিয়ে গেলাম, আর সাথে সাথে বলে উঠলাম, মোটেও না, আমি কেন ওনাকে পছন্দ করব? শাওন রোগে ভ্রু কুচকে বলে উঠল। মিটিংয়ে সবাই না বুঝতে পেরেও হতভম্ব হয়ে তাকিয়ে রইল, কিন্তু শাওনের সেদিকে খেয়ালই নেই। সৌরভ এবার ভ্রু কুচকে মুচকি হাসি দিয়ে বলল, আমাকে বললা যে পছন্দ করো না, আর শাওনকে মোটেই পছন্দ করো না। তার মানে শাওনের চান্স 1% হলেও আমার চান্স 10%, ওর থেকে বেশি, রাইট? আমি চোখ বড়সড় করে তাকালাম। সৌরভের কথা শুনে শাওনের মেজাজ আবার বিঘ্নিত হলো। সৌরভ হেসে আমাকে বলে উঠল, রিল্যাক্স, এভাবে তাকানোর কিছুই হয়নি, এভাবে তাকালে তোমাকে অনেক বেশিই সুন্দর লাগে। আমি ওনার এই কথা শুনে অনেক বিব্রতি বোধ করতে লাগলাম। সৌরভ একটু মন খারাপ ভান করে বলল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। সৌরভ পরক্ষণেই নিজের মুখে একটা হাসি টেনে এনে বলল, কি আর করার। আমি চোখ পিট পিট করে ওর দিকে তাকালাম। সৌরভ আমার ফোনটা টেবিল থেকে হাতে নিতে নিতেই বলল। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে সৌরভ হাস্য উজ্জ্বল চোখে তাকিয়ে বলল। আমি চমকে চোখ বড়সড় করে তাকালাম। এটা শোনার সাথে সাথে শাওন রেগে মিটিংয়ের মধ্যে উঠে দাঁড়িয়ে বলে উঠল, হোয়াট ননসেন্স। সৌরভ তখনই ফোনটা কেটে দিল। শাওন অনেক বেশিই রেগে গেল এখন, বলে আবার কল দিল, কিন্তু ফোন আর ঢুকলো না। সৌরভ আমাকে ওভাবে চমকে যেতে দেখে হাসতে লাগলো। আমি বোকা সেজে গেলাম। সৌরভ হাসি থামিয়ে সিরিয়াস হয়ে তাকায়া বলল, আমি না বুঝে তাকিয়ে রইলাম। সৌরভ একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না তুমি শাওনের স্ত্রী, ইভেন এটাও জানতাম না যে তুমি বিবাহিত। আমি সৌরভের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আই হেট শাওন, স্বাভাবিকভাবেই বলল সৌরভ। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। কিন্তু এখন আমি যা করছি সেটা শাওনের জন্য না, তোমার জন্য করছি। কারণ আমার জন্য তুমি কষ্ট পেলেও সেটা আমার একদমই ভালো লাগবে না, কারণ আমি কোনোদিনও তোমার খারাপ চাই না। সৌরভ হালকা হাসি মুখে বলে যেতে লাগলো, কিন্তু ওর কথা আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার জন্য করেছে মানে কি করছেন? এই কথাটা বলেই সৌরভের হাসি মুখ স্নান হয়ে গেল। আমি কী বলবো বুঝতে পারলাম না, কারণ এর আগে এমন পরিস্থিতিতে আমি পড়িনি। এভাবে কেউ আমাকে এসব বলেও নি। আমাকে বিব্রতি বোধ করতে দেখে সৌরভ আবার উজ্জ্বল হাসি দিয়ে বলল। আমি 2 হাত দিয়ে কফির মুখটা ধরে সৌরভের দিকে তাকিয়ে বললাম, আপনি ওনাকে ঘৃণা করেন কেন? সৌরভ নিজের গালে 1 হাত রেখে অল্প হাসির আভার সাথে বলল, কারণ ও সব কিছুতেই এগিয়ে। শাওন যে কোম্পানি চালাচ্ছে সেটা আমার চালানো কথা ছিল। আমি বুঝতে চেষ্টা করলাম ওনার কথার অর্থ। সৌরভ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শাওন সব দিক থেকে এগিয়ে, যেমন তোমাকেও আমার আগেই পেয়ে গেল। তবে যেটা শাওনের হাতে চলে যায় সেটা কিভাবে ধরে রাখতে হয় সেটা শাওনের ভালো করেই জানে। আমি কিছু বলার মতো না পেয়ে কফির মগের দিকে তাকিয়ে রইলাম। আমি এই হেল্পটা না করেও শাওন এক সময় তোমাকে ওর নিজের ফিলিংসগুলো ঠিকই প্রকাশ করত। হয়তো আরও একটু দেরি হতো, কিন্তু যেটা হবার সেটা জলদি হওয়ার ভালো। তাছাড়া সম্পর্কে ভুল বোঝাবুঝি না থাকাই ভালো। সৌরভ বলল। আমি স্বস্তিত্ব হয়ে বললাম, ফিলিংস? হ্যাঁ। আর একটা কথা। সৌরভ সিরিয়াস হয়ে বলল, কি? আমি হালকা চমকে গেলাম। সৌরভ নিজের ব্যাড্রেস লাগানো গালের দিকে ইশারা করে বলল, এটার কাহিনী আমি বলবো না, এটা শাওনের থেকে শুনে নিবা। আমি রোবটের মতো মাথা নাড়ালাম। তারপর উনি মুচকি হেসে বললেন, তাহলে ওটা যাক। আমি মাথা নাড়িয়ে হট করে ব্যাগটা কাঁধে নিলাম। তারপরে আমার নিচে নেমে এলাম। তাহলে এটাই আমাদের লাস্ট দেখা, সৌরভ হাসি মুখে বলল। আমি কিছু না বলে অপ্রস্তুত হয়ে হাসলাম। সৌরভ আচমকা আমাকে জড়িয়ে ধরল। আমি অনেক চমকে গেলাম। পরক্ষণে সৌরভ আমাকে ছেড়ে সরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, গুড বাই। আমি চমকে তাকিয়ে রইলাম।
সৌরভ পিছাতে পিছাতে উজ্জ্বল হাসির সাথে বলল, আমি আমার লাইফে এই একটা বিষয় কোনো দিনও পস্তাবো না, সেটা হলো তোমাকে পছন্দ করা। শুধু যদি আমি আগে আগে তোমাকে পেতাম। শেষ কথাটা বলার সময় সৌরভের হাসিটা সীমিত হয়ে গেল, কিন্তু আমার কাছে ওকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। যদিও ওর পরিস্থিতি বুঝতে পারছি, কারণ আমি শাওনকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে চাই না, একদমই থাকতে চাই না। সৌরভ হাত নেড়ে টাটা দিল, তারপর ঘুরে চলে গেল। আমি একটা নিঃশ্বাস ফেলে রিক্সা দাঁড় করালাম আর সোজা বাসায় ফিরলাম। বাসায় ফিরে নিজের রুমে এসে বিছানায় বসলাম। স্লোবেল আমার পায়ের কাছে লাফিয়ে লাফিয়ে নিজের খুশি প্রকাশ করছে। আমি হাসি মুখে ওর দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধ থেকে নামালাম, ওর মাথায় হাত বুলিয়ে তারপর নিজের কাবাট খুললাম। এখানে শান্তিতে গোসল করে খেয়ে দিয়ে একটা ঘুম দিতে চাই। আমি কাবাট হাতিয়ে কাপড় খুঁজতে লাগলাম। তখনই ফট করে শাওন আমার এক হাত ধরে টেনে ওর কাছে নিয়ে এলো। আমি অনেক চমকে গেলাম, কারণ এই দুপুরের সময়টায় উনি তো অফিসে থাকেন, আজ হঠাৎ চলে এসেছেন কেন? তোমাকে কি বলেছিলাম আমি? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল। আমি প্রশ্নসূচক চোখে তাকিয়ে হাত ছাড়িয়ে নিলাম। শাওন রাগে চোখে তাকিয়ে বলছিলাম না যে কলেজের শেষে সোজা বাসায় আসবা? কথা কোনো কেন শোনো না? আমি হতভম্ব হয়ে গেলাম যে উনি কিভাবে জানলো। স্রোবেল এক পাশে চিন্তিত হয়ে লেজ নাড়াতে লাগলো। শাওন রেগে আমার দিকে এক পায়ে গিয়ে এসে বলল, ফোন দিলে ধরো না কেন? আর বলছিলাম না ওর সাথে দেখা না করতে? এবার আমি ওর আগে চোখে তাকিয়ে বলে উঠলাম, তাতে আপনার কি? এসব আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি যাব যার সাথে ইচ্ছা দেখা করি আর না করি, আপনার তাতে কি? শাওন রেগে আমার দু বাহু ধরে আমাকে কাপাটের দরজার সাথে দাঁড় করালো আর বলল, আমি যেটা বলছি সেটাই করবা তুমি, কোনো রকম প্রশ্ন ছাড়াই। আমি তোমার ব্যক্তিগত বলে কিছু নেই এখন, কারণ তুমি এখন একটু বলে। শাওন থেমে গেল। আমি রাগ ও মিষ্টির চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি এখন কি বলুন? থেমে গেলেন কেন? কথাটা যেন মাথায় থাকে। দাঁতে দাঁত চেপে কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শাওন। আমি বুঝি না আমি ওনার কাছে কি। আর উনি সুইটির সাথে ঘুরঘুর করলে ঠিক আছে, কিন্তু আমি কারোর সাথে গেলেই সমস্যা। এবার তো আমি আরোই যাবো, দেখিয়ে যাব, ইচ্ছা করে যাব, দেখবো আপনি কি করেন, গরিলা একটা। কিন্তু 1 মিনিট, উনি কিভাবে জানলেন আমার একসাথে ছিলাম? যদি দেখেই ফেলতে তাহলে তো এসে ঝামেলা করার কথা, কারণ সুইটির জন্য তো উনি মরেই যান। একটু সময় চিন্তা করেই আমি চোখ বড়সড় করে ফোনটা বের করলাম। সৌরভ তখন তার মানে ওনাকে ফোন করেছিল। সব শুনেছেন নাকি উনি? আমি চোখ বড়সড় করে ফেললাম। সৌরভ ইচ্ছে করে ওনাকে এগুলো শুনিয়েছেন। এখন উনি যদি আমাকে ভুল বোঝে। আমি ফট করে রুম থেকে বের হয়ে শাওনের রুমে ঢুকলাম। রুমে তো কোথাও নেই, চলে গেছে নাকি? কিন্তু ফোনটা তো বিছানায় পড়ে আছে, তার মানে বাথরুমে। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল। আমি ফোনের দিকে তাকালাম, দেখলাম সুইটির নামটা ফোনের স্ক্রিনে উঠে আছে। দেখার সাথে সাথে মনের মধ্যে কেমন করে উঠল। আমি আর ওনার রুমে দাঁড়ালাম না, সোজা নিজের রুমে এসে দরজা আটকে দরজা ঘেঁষে মেঝেতে বসে বললাম, আমি ভুলেই গেছিলাম যে উনি। চিন্তা করতেও অসহ্য লাগছে, আর সাথে খারাপও লাগছে। মাথাটা এদিক ওদিক ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেললাম চেষ্টা করলাম। তারপর আমার পাশে বসে থাকা স্ট্রবেলকে কোলে নিয়ে বেলকনিতে চলে গেলাম। অনেকক্ষণ পরে উনি দরজা নক করে বললেন, বের হও। আমি রেগে দরজার দিকে তাকিয়ে বললাম, আমি খাবো না, বের হতে বলছি। রেগে গেল শাওন। আমি আর তর্কে গেলাম না, কারণ আমার আর ভালো লাগছে না। গিয়ে দরজা খুলে দিলাম। উনি এক পকেট হাত দিয়ে দাঁড়িয়ে আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, খেতে আসো। তারপর টেবিলে চলে গেলাম। আমিও একটা নিঃশ্বাস ফেলে টেবিলে গিয়ে বসলাম আর স্টোভেলের জন্য মাছ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। তারপর নিঃশব্দে নিজের প্লেটের মধ্যে দৃষ্টি আবদ্ধ করলাম। কিছুক্ষণ পরে শাওন বলে উঠল। আমি খাওয়া থামিয়ে শাওনের দিকে তাকালাম। উনি সিরিয়াস হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বিরক্তির সাথে এদিক ওদিক তাকাতে লাগলাম, কারণ ওনার এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? শাওন ভ্রু কুচকে ফেলল। এখন আমি কি বলবো? হ্যাঁ বললে কি হবে, আর না বললে কি হবে? আমি ওনার দিকে তাকালাম। ইতিমধ্যে উনি রেগে গেছেন। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে উঠলাম, হ্যাঁ জড়িয়ে ধরেছিল। শাওন সাথে সাথে টেবিলে 2 হাত রেখে দাঁড়িয়ে পড়ল।
আর রেগে বলে উঠল। আমি ওনার থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে অন্যদিকে তাকিয়ে রইলাম। আর তুমি বাধাও দেওনি। শাওন রেগে গজগজ করতে করতে বলল, ওনার এই ব্যাপার আমার স্বাভাবিক লাগছে না। তাই আমি চোখ মুখ শক্ত করে তাকিয়ে বললাম, আপনি পছন্দ করেন আমাকে? শাওন ধমকে গেল, কিন্তু পরক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, শোনে যদিও অনেক খারাপ লাগছে, কিন্তু আমি সেটা বুঝতে দিলাম না। বরং আমি একটু থেমে উঠে দাঁড়িয়ে বলে উঠলাম, তাহলে আমার বিষয় নিয়ে মাথা ব্যথা বন্ধ করে দিন। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি আর এক মুহূর্তের জন্য না থেমে আমি নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলাম। উনি এভাবে কিভাবে বলে দিলেন? অনেকক্ষণ ওভাবে পড়ে থেকে তারপর উঠে বসে চোখ মুছলাম। তারপর হাত ধুয়ে বাথরুমে চলে গেলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেরই বিরক্ত লাগছে ওনার কথার জন্য। কেন কাঁদবো আমি? উনি আমাকে পছন্দ করেন না, এটা কি নতুন কিছু? তারপর মনে মনে ঠিক করে নিলাম যে আমি এখানে আর থাকবো না। সত্যিই তো, কেন থাকবো? উনি যাকে পছন্দ করেন তাকে নিয়ে থাকুক, আমি কালই চলে যাব। ওনার সাথে থাকার চেয়ে ওই দরজার শাশুড়ির সাথে থাকাই ভালো। রাতে উনি ডাকার আগেই নিজে ডাইনিংয়ে চলে এলাম। আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে চলে এলাম। ওনার দিকে একবারও তাকালাম না। সকালে উনি অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে ছেড়ে দিলেন, কিন্তু আমি কলেজে ঢুকে তারপর আবার বের হয়ে এলাম আর একটা রিক্সা নিয়ে বাসায় ফিরে এলাম। বাসায় এসে আমি নিজের ব্যাগ গুছিয়ে নিলাম। এবার আমি একটা কিছুও ফেলে যাব না, একটা কিছুও না। স্ট্রবেল থেকে শুরু করে সব নিয়ে তবেই আমি যাব, যাতে ওনার মাথা ঘামিয়ে কোনো জিনিস আবার ফেরত দিতে আসতে না হয়। থাকেন আপনি আপনার সুইটিকে নিয়ে। তবে ব্যাগ গোছাতে গিয়ে সেই হলুদ আর নীল পাখি জোড়া সামনে চলে এলো। পাখি জোড়া হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে গেলাম। কিছু সময় পাখিগুলোর দিকে তাকিয়ে তারপর আবার ব্যাগে রেখে দিলাম, কারণ এটা আমার অনেক পছন্দের। শুধু এজন্যই এটা নিয়ে যাব, অন্য কোনো কারণে না। কিন্তু আর একটা জিনিসও লাগেজে আছে, সেটা যদিও আমার সাথে নেওয়ার দরকার নেই। শাওনের সেই সাদা শার্টটা, যেটা বৃষ্টির রাতে পরতে হয়েছিল। এটা আর কিছু চিন্তা না করে শার্টটাও ঢুকিয়ে নিলাম। এমনিও উনি বলছিলেন এটা লাগবে না ওনার। তারপর জলদি রেডি হয়ে পুরো ঘর ঘুরে দেখে নিলাম কিছু রয়ে গেল কিনা। এবার কিছু রয়ে যাক, এটা আমি চাই না। আমি লাগেজটার হ্যান্ডেল টেনে রুম থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে দাঁড়িয়ে শাওনের রুমের দিকে তাকালাম। তারপর একটা নিঃশ্বাস ফেলে স্ট্রবেলের দিকে তাকিয়ে বললাম, চল। বাড়ি পৌঁছাতে বিকাল হয়ে গেল। আমি পিসামণি আমাকে দেখে হতভম্ব হয়ে গেলেন। কী রে তুই হঠাৎ? মাত্র না সেদিন তোরা গেলি? পিসামণি বলে উঠল। আমার শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পেছনে পেছনে কাকিমণিও এলো। কাকিমণি হাসি মুখে বলল, এসে ভালোই করেছিস। এমনি কাকিমা অনেকে থামিয়ে দিয়ে আমার শাশুড়ি কপাল কুঁচকে বলে উঠলেন, তুমি একা কেন? শাওন কোথায়? আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। সেমনি একটু কিছু চিন্তা করে বলে উঠলেন, আহা থাক না বিলা, তুই রুমে যা। তারপর আমার শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বললেন, তোমার ছেলেকে এবার একটু শিক্ষা দেওয়া উচিত, বুঝলে? তুমি শুধু দেখো আমি কি করি। আমি পিসামণির দিকে তাকালাম। মানে বুঝলাম না। শাশুড়ি ভ্রু কুঁচকে বলল, মানে খুবই সোজা। এবার খালি আসুক তোমার ছেলে। হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে বললেন পিসামণি। আমি নিজেও বুঝলাম না কিছুই। রুমে এসে খাটে বসলাম। আমি বসেই সামনে তাকাতেই শাওনের ছবিটা চোখে পড়ল। হেঁটে গিয়ে ছবিটা নামিয়ে আলমারির এক ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম। ওনাকে চোখের সামনে রাখতেই চাই না, কিন্তু চলে এসে এখনও একদমই ভালো লাগছে না। ওনার কথা খুবই মনে পড়ছে। আবার চোখ দিয়ে পানিও গড়ে পড়তে লাগলো। স্ট্রবেল আমাকে কাঁদতে দেখে আমার পায়ের কাছে ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করতে লাগলো। আমি চোখ মুছে ওর দিকে একটা হাসি দেওয়ার চেষ্টা করে ওর মাথাটা নেড়ে দিলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। আর ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে এখন কেউই নেই। আমি ফ্রিজ থেকে কুমড়ো খুঁজে বের করলাম। তারপর অনেকগুলো কুমড়ো ভেজে নিলাম আর ড্রাইংয়ে বসে খেতে লাগলাম। যদিও একদমই খেতে ভালো লাগছে না, তাও খেতে লাগলাম। কেন খাচ্ছি তাও জানি না। এদিকে চোখ জল চলে আসছে, কিন্তু কেউ দেখে ফেললে ঝামেলা হবে। তাই চেষ্টা করতে লাগলাম যেন চোখে থেকে পানি না পড়ে। সত্যি অনেক বিরক্তিকর। সুইটি মরলে ভালো হতো, কিন্তু সুইটি মরলেও কি উনি আমাকে পছন্দ করবেন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিন্তায় পড়ে গেলাম।
কুমড়ো তোমার এত পছন্দ? পিছন থেকে একটা চেনা আওয়াজ ভেসে আসলো। আমি নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিলাম। শাওন মুখ সরিয়ে নিয়ে আবার আমার দিকে তাকালো। আমি আস্তে আস্তে চোখ খুললাম, কিন্তু চোখ নামিয়ে রাখলাম। ওনার দিকে তাকালাম না, বরং এখন আমার শরীর রীতিমতো কাঁপছে। শাওন শান্ত গলায় বলল, এখনও তো আমি কিছুই করিনি। আমি চমকে ওনার চোখের দিকে তাকালাম আর একটা ঢোক গিললাম। হঠাৎই পায়ের কাছে স্রোবেল এসে ঘুরঘুর করতে লাগলো। আমি নিচের দিকে তাকালাম। শাওন স্রোবেলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাথে সাথে আমি আমার হাত ছাড়িয়ে নিলাম, আর হাত ছাড়িয়ে আমি আর একটুও দাঁড়ালাম না। ওনাকে সরিয়ে দিয়ে দৌড়ে ওনার রুম থেকে বের হয়ে এলাম। আজ আমাকে দুপুরে রান্না করতে হবে। সকাল থেকে বাসা ফাঁকা ফাঁকা হয়ে গেল, কারণ শাওনের মা, পেশমণি আর কাকিমণি শপে নিয়ে চলে গেছেন। পলক ওনাদের নিয়ে গেছেন। শাওনের বাবা অফিসে, আর পেশামণির খবরই নেই। মোট কথা অন্যরা আস্তে আস্তে রান্না সব আমাকেই করে নিতে হবে। আর আজ বিকালে সবাই চলে আসবে। আমি ওড়নাটা এক জায়গায় রেখে এপ্রন পরে নিলাম। তারপর প্রথমে বেগুনগুলো তেলে ভেজে নিলাম। অনেক দিন পর বেগুন, ভেবেই মজা লাগছে। আমার অনেক পছন্দের, কিন্তু এরপরে ভাজবো কুমড়ো। কুমড়োর দিকে তাকিয়ে আমার সাথে সাথে গত রাতের কথা মনে পড়ে গেল। সাথে সাথে হার্টবিট আবার বেড়ে গেল। আমি চোখ বড়সড় করে নিজেকে এক হাত দিয়ে বাতাস করতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি অসহ্য! আমি নিজের মাথায় এদিক ওদিক ঝাঁকিয়ে সব চিন্তা দূর করে কুমড়োগুলো লম্বালম্বিভাবে ছুরি দিয়ে কাটতে লাগলাম, কিন্তু কাটতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেলাম। শাওনের ব্যবহার অনেক বদলে গেছে। উনি কি তাহলে আমাকে পছন্দ? আমার মুখে একটা হাসি চলে এলো, কিন্তু অন্যমনস্ক হয়ে থাকার কারণে ছুরিতে হাত কেটে গেল। আমি আস্তে করে আহ বলে হাতের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। ওদিকে বেগুনগুলো চুলোর ওপরে। সাথে সাথে এগিয়ে গিয়ে চুলো অফ করলাম। বেগুন তো মনে হয় পুড়েনি। যাক বাবা। হঠাৎ শাওন পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে ট্যাপের কাছে নিয়ে গেল। রান্না করতে না পারলে করতে আসো কেন? শাওন রেগে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমি হা হয়ে গেলাম আর বললাম, পারি না মানে? আপনি বেশি জানেন? আপনার চেয়ে ভালো পারি, এজন্যই তো এই অবস্থা। শাওন আবার আঙ্গুল ট্যাপের নিচে ধরে রেখে বলল, আবার গত রাতের কথা মনে পড়ে গেল। আর আমি ফট করে চোখ সরিয়ে নিলাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? আমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, এখন ঠিক আছি, আপনি যান। শাওন আবার আমার হাত ধরে নিল, তারপর টেনে নিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসালো। আর কথা থেকে আবার সে ব্যান্ডেজ, স্যাবলন আর তুলা নিয়ে এলো। তারপর আমার পাশে বসে ভ্রু কুঁচকে অতি মনোযোগের সাথে ড্রেসিং করতে শুরু করে দিলেন। ওনাকে এই প্রথম আমি নিজের এত কাছ থেকে দেখছি। এর আগে দেখেছি বলে মনে পড়ে না। ইচ্ছে করছে ওনার গালে একটা কিস করে দিই। এমন একটা ইচ্ছা আসতে আমি চোখ নামিয়ে অন্যদিকে তাকালাম। দিন দিন কী সব চিন্তা আসছে আমার মাথায়। উনি একটা ব্যান্ডেজ লাগিয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, রান্না করা লাগবে না তোমার। আমি চোখ পাকিয়ে বললাম, তো সবাই দুপুরে মুখ দেখাদেখি করে পেট ভরবে, আমি করে নেব বলে শাওন উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। আমি অবাক হয়ে ওনার পেছনে এলাম। উনি আমাকে দেখে এপ্রন পড়তে পড়তে রেগে বললেন, আবার এখানে এসেছো কেন? আমি ভ্রু কুঁচিয়ে তাকিয়ে বললাম, একটা আঙ্গুল কেটেছে, পুরো হাত কাটেনি। তাছাড়া এমন অনেকবার কেটেছে আমার বাড়িতে থাকতে, তাও রান্না করেছি আমি। বলেই আমি আবার এগিয়ে গিয়ে ছুরি ধরলাম কুমড়ো কাটার জন্য। আর তখনই শাওন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার দু হাত ধরলো। আমি চমকে গেলাম। শাওন পেছন থেকে আমার কান শান্ত গলায় বলল, সোজাভাবে কথা শুনবা না নাকি কাল রাতের মতো কিছু করব? আমি চোখ বড়সড় করে সামনের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললাম, শুনবো, প্লিজ ছাড়ুন। শাওন আমাকে ছেড়ে দিল। আমি সাথে সাথে একটু সরে গিয়ে দাঁড়ালাম আর অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি একে একে সব করতে লাগলেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। উনি সব কাজে অনেক সিরিয়াস হয়ে করেন, এটা অনেক ভালো লাগে। আমি ওনার রোস্ট বানানোর পদ্ধতিটা বেশ ভালো করে খেয়াল করলাম। রোস্টগুলো লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে কিছু সময় মাখিয়ে রাখলেন। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে সেগুলো বাদামি রং করে ভেজে তুলে নিলেন।
তারপর কষানোর সব বাটা মশলার রোস্টগুলো দিয়ে দিলেন। যাক, এখন থেকে আমিও পারবো। সব রেডি করেই উনি টেবিল সাজিয়ে দিলেন। তারপর আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়েও চোখ সরিয়ে নিলাম। উনি শার্টের ভাঁজ করা হাতটা ঠিক করতে করতে চলে যেতে লাগলেন। ফট করে আমি বলে উঠলাম, ধন্যবাদ অনেক। উনি ঘুরে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি চোখ বড়সড় করে ফেললাম। এখন যদি আবার উনি আমাকে কাল রাতের মতো ভেবে আমি ভয়ে কাচুমাচু হয়ে গেলাম আর চোখ সরিয়ে নিলাম। উনিও এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমি চোখ বড়সড় করে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম। শাওন কিছু না বলে ফিরে চলে গেল। আমি হাত ছেড়ে নিজের রুমে চলে গেলাম। আমি গোসল সেরে ডাইনিংয়ের সামনে দাঁড়াতে না দাঁড়াতেই কাকামুনিরা শপিং করে হাজির হয়ে গেল। পলক সোফায় বসতে বসতে বলল, ওহ কি সুন্দর গন্ধ বের হয়েছে খাবারের, মজা করে খাবো আজ। আমি মিষ্টি হাসি দিলাম, যদিও এগুলো আমি কিছুই করিনি, সব শাওনই করেছে। একটু পরেই সবাই খেতে বসে গেল। কাকিমুনি সবাইকে খাবার দিতে লাগলো। শাওন নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে আমার দিকে তাকালো। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম। ওনার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম। পলক খাবার মুখে দিয়েই বলে উঠলো, ও ওয়াও মিলা, অনেক মজা হয়েছে সত্যি, তুমি অনেক ভালো রান্না করো। পিসামণিও বলল, হ্যাঁ ঠিক। আমার শাশুড়ি কিছু না বলে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। যদিও এত তারিফ সব শাওনের পাওয়া উচিত। আমি শাওনের দিকে তাকালাম। উনি চুপচাপ খাচ্ছেন। আমি ওনার দিকে তাকিয়ে থেমে থেমে বললাম, আমি করিনি রান্না। শাওন খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। শুধু শাওন না, সবাই তাকালো। শুধু শাওনের মা নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। কাকিমুনি অবাক হয়ে বলল, তুই করিসনি তো ভূতে করেছে? পিসামণি বুঝতে পেরে হাসতে লাগলো। কাকিমুনি বুঝলো না, তাই আমাকে বলল, তুই করিসনি তো কে? আমি এক আঙ্গুল দিয়ে শাওনকে দেখিয়ে দিলাম। পলক শাওনের দিকে তাকিয়ে সুর টেনে বলল, ওয়া শাওন। ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, কিন্তু আমি চোখ নামিয়ে নিলাম। কাকিমুনি হ্যাঁ হয়ে বলল, এত বউ পাগল হয়ে গেলে কবে থেকে? ভ্রু কুঁচকে বলে উঠল শাওন। কিন্তু ইতিমধ্যেই সবাই হেসে ডাইনিংয়ে কাঁপিয়ে তুলছে। আমি আগেই বুঝেছি এই রোস্ট দেখে। শাওনের মা শক্ত মুখে বললেন, দেখে দেখে তো মনে হচ্ছে শাশুড়ি খুশি না, কারণ আমি শাওনকে দিয়ে করিয়ে নিয়েছি। সবাই মুচকি মুচকি হাসছে। আমি ওদিক ওদিক তাকাতে লাগলাম। পিসামণি আমার দিকে তাকিয়ে বলল, খেতে বসে পর, দেরি করিস না। বিকালে অনেকে চলে এলো। শাওন সব কাজিনরা এসে হাজির। সবাই আসার পরই সেই শপিং করা জিনিস বের করে বসলো সবাই। আমি খানিক দূর দাঁড়িয়েছিলাম। হঠাৎ শাওনের মা আমাকে শক্ত গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন? দেখো কোন শাড়ি নিবা। আমি হকচকিয়ে গেলাম। কাকিমণির মেয়ে নিপা এগিয়ে এসে হাসি মুখে বলল, হ্যাঁ নেও জলদি। শাওন তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নিপা ওকে দেখে বলে উঠল, ব্রো তোর বউকে কোনটাতে বেশি ভালো লাগবে? আমি হকচকে গেলাম। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। তখনই পলক আমার পাশে এসে বলে উঠল, লাল শাড়িটা। নিপা একটু চিন্তা করে বলল, লালটা খারাপ না। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, তুই কি বলিস, লালটা নাকি পিঙ্কটা? লালটা ফালতু, আর আমি কেন চয়েস করতে যাব? ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল শাওন। আমি চোখ পাকিয়ে ওনার দিকে তাকালাম। তারপরে এগিয়ে গিয়ে লালটা নিয়ে বললাম, এটাই ভালো, আমি এটাই নেব। নিপা হাসি মুখে বলল, হ্যাঁ যেটা ভালো লাগে নাও। পলক আমাকে বলল, জোশ লাগবে তোমাকে। আমি শাওনের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। শাওন গম্ভীর চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে তারপর নিজের ফোন নিয়ে কাজে ব্যস্ত হয়ে উপরে উঠে গেল। কিন্তু আমার তো পিঙ্কটাই নিতে ইচ্ছে করছে। আমি মন মরা হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পলক আমার হাতে পিঙ্কটা ধরিয়ে দিল আর লালটা নিয়ে নিল। আমি হতভম্ব হয়ে গেলাম। পলক হেসে বলল, ভাইকে জেলাস দেখবো এটা আশা করিনি কখনো। মানে? আমি প্রশ্ন করলাম। পলক মিষ্টি এসে আরও কিছু না বলেই চলে গেল। যাই হোক, আমি পিঙ্ক শাড়ি পেয়ে খুশি। এখন এটা পরে এসে যাও, শাওনের মা আমাকে বলে উঠল। আমি খানিকটা চমকে গেলাম হঠাৎ ওনার গলা শুনে। কি হলো? যাও, ভ্রু কুঁচকে বলল শাওনের মা। আমি মাথা নেড়ে বললাম, যাচ্ছি। আর এটাও পরো বলে একটা নেকলেসের বক্স ধরিয়ে দিলেন। আমি শাড়ি আর নেকলেসের বক্স নিয়ে রুমে চলে এলাম।
শাড়িটা পরে চুলগুলো ঘাট থেকে সরিয়ে নেকলেসটা পরে নিলাম। তারপর সাথে থাকা এক জোড়া চুড়িও হাতে পরে নিলাম। তারপর মনোযোগ দিয়ে চুড়ির দিকে তাকিয়ে রইলাম। সত্যি অনেক সুন্দর। হঠাৎই ব্লাউজের ফিতার টান পড়ল। আমি চমকে আয়নার দিকে তাকালাম। সাথে সাথে চোখ বড়সড় হয়ে গেল, কারণ শাওন আমার পেছনে দাঁড়ানো আর উনি এইমাত্র আমার পিঠের কাছে ব্লাউজের ফিতা খুলে দিয়েছেন। আমি আয়না থেকে চোখ সরিয়ে নিলাম, কারণ উনি আমার চোখের দিকে তাকিয়ে আছেন। আমি নিজের দু হাত একসাথে ধরে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ করে উনি আমার পিঠে কিস করে দিলেন। আমি শিউরে উঠে আয়নায় তাকালাম। উনি গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে তারপর আমার ব্লাউজের ফিতায় হাত দিলেন। আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেললাম। উনি আবার ফিতাটা বেঁধে দিলেন। আমি চোখ বন্ধ করে মাথা নিচু করেই রইলাম। উনি আমার কানের কাছে এসে গম্ভীর গলায় বললেন, শাড়ি লালটাই ভালো বলছিলা যে। শুনে আমি চোখ খুললাম, কিন্তু মেঝের দিকে তাকিয়ে রইলাম। শাওন আমার কাছ থেকে সরে রুম থেকে বের হয়ে গেল। উনি বের হবার সাথে সাথে আমি জোরে জোরে শ্বাস নিতে বিছানায় গিয়ে বসলাম। এদিকে হার্টও এত জোরে ভিট করছে বলার মতো না। ওনার এই অদ্ভুত আচরণগুলোর মানে কি? খানিক বাদেই আমি বেরিয়ে এলাম। দেখে সবাই বলল ভালো লাগছে, কিন্তু আমার শাশুড়ি মা দেখে ভালো মন্দ কিছুই বললেন না। আমি বুঝি না উনি কিসে খুশি হবেন। সন্ধ্যার সময় কাকিমুনি আমাকে ছাদ থেকে আচারের বোতল আনার সময় বললেন, রোদ দিয়েছিলে সেটা আজ। আমি খুশি মনে সিঁড়ি দিয়ে প্রথমে দোতলায় উঠলাম। দোতলায় একদম কোণায় সিঁড়ি দিয়ে উঠলেই ছাদ, কিন্তু আমি শাওনের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ ভেতর থেকে শাওনের মায়ের বলা একটা কথা কানে এলো, তুই কি এখনও সুইটিকে পছন্দ করিস? আর এই মেয়েটাকে কি পছন্দ করিস না? শাশুড়ি মা শাওনের সামনে দাঁড়িয়ে বললেন। আমি বুঝলাম যে উনি আমার কথাই বলছেন। শাওন ওর রুমের সোফায় বসেছিল। ওনার মায়ের প্রশ্নে উনি কোনো উত্তর দিলেন না, শুধু ভ্রু কুঁচকে তাকালেন। শাওনের মা বিরক্তি হয়ে বললেন, ভালো না লাগলে বল, ডিভোর্স করিয়ে দিই, তারপর যাকে ভালো লাগে তাকে বিয়ে কর। এভাবে আর কতদিন? শাওন এবার ওর মায়ের দিকে তাকিয়ে মুচকে এসে বলে উঠল, ওকে করিয়ে দাও। এইটুকু শুনে আমি থমকে কয়েক পা পিছিয়ে গেলাম। শাওনের মা রেগে বলল, তাহলে পছন্দ করিস না? বল। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল, প্লিজ বন্ধ করো এসব জিজ্ঞেস করা। আমি আর ওখানে না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের রুমে চলে গেলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ স্তব্ধিত হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। উনি আমাকে ডিভোর্স দিতে চান, এটা শুনে খারাপ লাগলেও চোখ দিয়ে পানি পড়ল না, কারণ যথেষ্ট হয়েছে। আমিও আর নিতে পারছি না, এখন সত্যিই আর নিতে পারছি না। আমাকে পছন্দই যখন করেন না, তখন আমার সাথে এগুলো করার মানে কি? মজা করছেন উনি আমার সাথে। আমি একটা অন্তত বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের হাতে চুড়িগুলো খুললাম আর মেঝেতে ফেলে দিলাম। এই শাড়িও চাই না আমি। কাবার থেকে 3 পিস নিয়ে পরে নিলাম আর শাড়িটা বিছানায় এক পাশে ফেলে রাখলাম। তারপর বেলকুনিতে গিয়ে বসে রইলাম। রাতের খাবারের জন্য নিপা দরজায় নক করলো। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। খেতে চলে সবাই তো এসে গেছে। নিপা হাসি মুখে বলেই চলে যেতে লাগলো। আমি নিপাকে ডেকে বললাম, নিপা। নিপা ঘুরে তাকালো। কি? আমি দুপুরে অনেক খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, ঘুমাবো এখন। আমি স্নান হাসির সাথে বললাম। নিপা ঠোঁট উল্টে মাথা নাড়ল আর বলল, ওকে। তারপর চলে গেল। আমি এসে বিছানায় বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। এদিকে শ্লোবন আজও কোনো খবর নেই। কোথায় যায় কে জানে। আজ আর ওকে খুঁজতে গেলাম না, কিন্তু এদিকে রাত যতই হচ্ছে ঘুম আর আসছে না। তাই উঠে বেলকুনিতে এলাম। হঠাৎ শাওন এসে আমার হাত ধরে টান দিয়ে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? খাওনি কেন? আচমকা এমন টান দেওয়ায় অনেক চমকে গেলেও পরক্ষণে নাক মুখ শক্ত করে ফেললাম। কেন এসেছেন এখানে? বলে উঠলাম আমি। শাওন কপাল কুঁচকে বলল। আমি একটা নিঃশ্বাস ফেলে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, আমাকে একা ছেড়ে দিন প্লিজ। বলে আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু শাওন আমার এক হাত ধরে টেনে আবার ওর সামনে দাঁড় করিয়ে দিল আর রেগে বলল, আজীবন বিহেভ করছো কেন? আমি বিরক্তির সাথে হাত ছাড়িয়ে এনে বললাম, কেন কথা শুনছেন না? আর ভালো লাগছে না আমার। শাওন এবার রেগে আমার 2 বাহু ধরে দেয়ালের সাথে দাঁড় করিয়ে বলল, আমাকে রাগিও না। তাহলে কি করবেন?
আমি ওনাকে থামিয়ে দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলাম, আরও বললাম, আমাকে ভালো না লাগলে ভেঙে দিন এই বিয়েটা, ছেড়ে দিন আমাকে। এই সম্পর্কে যেহেতু কোনো মানে হয় না, তাই আমাদের আলাদা হওয়াটাই ভালো। আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না। আমিও চলে যেতে চাই, চলে যেতে পারবো। শাওন স্বস্তিত হয়ে বলল, মানে মানে খেলা বন্ধ করুন আমাকে নিয়ে, আমি থাকতে চাই না এভাবে। আমি রেগে বলে উঠলাম। শাওন ভ্রু কুঁচকে স্বস্তিত হয়ে তাকিয়ে বলল, আমি খেলছি তোমার সাথে? আমি রেগে চোখ নামিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ডিভোর্স চাচ্ছ আমার থেকে? বলল শাওন। আমি ওনার চোখের দিকে না তাকিয়ে বললাম, হ্যাঁ চাচ্ছি। যেহেতু এসব কিছুর কোনো মানেই নেই, তাই আমি মনে করব এই সব কিছু একটা স্বপ্ন ছিল। শাওন শক্ত মুখে বলে উঠল। আমি অনেক চমকে ওনার চোখের দিকে তাকালাম। উনি এত সহজে কিভাবে আচ্ছা বলে দিলেন? শাওন প্রচণ্ড রেগে বলল, যেহেতু এটা পুরোটাই তোমার কাছে একটা স্বপ্ন, সো আমি যদি তোমার সাথে কিছু না করেই তোমাকে ছেড়ে দিই, তাহলে আমি প্রচুর পস্তাবো। আমি চোখ বড় সড়ো করে শাওনের দিকে তাকালাম। কি বলছেন আপনি এসব? চমকে বলে উঠলাম। উনি এক টান দিয়ে আমার ওড়নাটা খুলে মেঝেতে ফেলে দিলেন। আমি অনেক চমকে গেলাম। তারপর উনি জোর করে আমাকে কাঁধে তুলে নিলেন। কি করছেন? ছাড়ুন প্লিজ, নামান আমাকে, আমি বলে উঠলাম। শাওন আমাকে বিছানায় নিয়ে ফেললো। আমি অনেক ঘাবড়ে গেলাম। কি করতে চাচ্ছেন উনি আমার সাথে? আমি একটা ঢোক গিলে বললাম, কি জন্য আমাকে এখানে এনেছেন? শাওন রাগ মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, সেটা করার জন্য যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি চোখ বড়সড় করে তাকিয়ে বিছানা থেকে নামতে চাইলাম, কিন্তু শাওন আমার দু হাত ধরে আমাকে বিছানার সাথে চেপে ধরল। আমি ভয়ে রীতিমতো হাঁপাচ্ছি। উনি সাথে সাথে আমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে কিস করলেন। আমি চমকে বলে উঠলাম, কি করছেন আপনি? সারা শরীর শিউরে উঠল আমার। গল্পটি ভালো লাগলে পরের পার্টটি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করবেন, চলবে।